নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে হঠাৎ এমন একটা চাল পড়েছে যেটা দেখে ওয়াশিংটনের কপালে সাধারণত চিন্তার ভাঁজ পড়ে গেছে। তালিবান, যাদের এতদিন দখলদার সন্ত্রাসী বলে এক করে রাখা হয়েছিল, আজকে তাদেরই সরকার হিসাবে প্রথম স্বীকৃতি দিল রাশিয়া। আর এই ঘটনাকে কেন্দ্র করে মস্কোতে আফগান দূতাবাসে উঠল তালিবানদের পতাকা। আর সেই পতাকার ছায়ায় আমেরিকার 20 বছরের যুদ্ধ, $1 ট্রিলিয়ন খরচ আর লজ্জাজনক প্রত্যাহারের স্থিতি আবার জেগে উঠল। সারা বিশ্ব এখন হাসাহাসি করছে এই ঘটনাতে। প্রশ্ন একটাই, পুতিন কি শুধু স্বীকৃতি দিলেন, নাকি বিশ্ব রাজনীতিতে আমেরিকাকে সরাসরি এক করে নতুন করে বিশ্ব দরবারে আবার আটকে দিলেন? এবং এই নিয়ে বিশ্ব রাজনীতিতে আবার চর্চা শুরু হয়েছে। বিশ্ব রাজনীতির ময়দানে আবার একবার দাবার বোর্ড উল্টে গেল, আর সেই চালটা দিল রাশিয়া। পুতিন এমন এক সিদ্ধান্ত নিলেন যেটা শুনে আমেরিকার কপালে চিন্তার ভাঁজ পড়ে যাওয়াটাই স্বাভাবিক। রাশিয়া এখন বিশ্বের প্রথম দেশ যারা প্রকাশ্যে তালিবান শাসিত আফগানিস্তানকে স্বীকৃতি দিল। শুধু স্বীকৃতিই নয়, আফগানিস্তানের নতুন নাম ইসলামিক আমিরাত অব আফগানিস্তান, এই নামটাকেও সরকারিভাবে তারা মেনে নিয়েছে। আর এখানে অনেকগুলো প্রশ্ন উঠছে। বিশ্ব রাজনীতিতে আমেরিকা কি সত্যি কোণঠাসা হয়ে পড়ল? মানে বিষয়টা কি? মানে এতদিন পৃথিবী বলছিল তালিবান হলো দখলদার, জোর করে বসে আছে, সরকার নয়। রাশিয়া এসে বলল, না, তোমরাই সরকার, তোমরাই দেশের বৈধ শাসক। আর এই কথাটা শুধু মুখে বলেই থেমে থাকেনি তারা, মস্কোতে আফগান দূতাবাসে তালিবানের পতাকাটাও তুলে দিয়েছে। কূটনীতির ভাষায় এটা বিশাল ঘটনা, কারণ দূতাবাস মানে ওই দেশের সার্বভৌমত্বের একটা অংশ। সেখানে যে পতাকা ওড়ে সেটাই সেই দেশের বৈধ পরিচয় হয়ে ওঠে। এটা নিশ্চয়ই কারো অজানা নয়। শুধু তাই নয়, এই খবর আল আরাবিয়া, বিবিসি সব বড় বড় মিডিয়া কভার করেছে। হেডলাইন হয়েছে, রাশিয়া প্রথম দেশ যারা তালিবান সরকারকে স্বীকৃতি দিল। এখন প্রশ্ন উঠছে, পুতিন এত বড় ঝুঁকি নিতে গেলেন কেন? যখন চারিদিকে আমেরিকার চাপ, নিষেধাজ্ঞার হুমকি, এমনকি ভারত চীনের ওপর 500% ট্যারিফ বসানোর কথা চলছে, ঠিক তখনই এমন একটা সাংঘাতিক চাল কেন দিল রাশিয়া? বিশ্ব দরবারে এই প্রশ্ন সবাই তুলছে। এর উত্তরে লুকিয়ে আছে ইতিহাসে। আর সেই ইতিহাসটা আফগানিস্তানকে ঘিরে আমেরিকা আর রাশিয়ার বহু দশকের শত্রুতার ইতিহাস। এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। আফগানিস্তান এমন একটা দেশ যাকে ঘিরে সব বড় শক্তির চোখ সবসময় লেগে থাকে। বিশ্ব রাজনীতির মঞ্চে এই কথাটা সবাই আমরা জানি। ভৌগোলিক অবস্থানই এর মূল কারণ। ভারতের উত্তর পশ্চিমে পাকিস্তান, তার উপরে আফগানিস্তান, পশ্চিমে ইরান, আর উত্তর মধ্য এশিয়ার দেশগুলো যেগুলো একসময় সোভিয়েত ইউনিয়নের পুরো অংশ ছিল। এই জায়গাটায় আফগানিস্তানকে স্ট্র্যাটেজিক গোল্ড মাইন বানিয়ে দিয়েছে। যদি একটু আমরা ভাবি, ব্রিটিশ আমলে আফগানিস্তান ছিল বাফার স্টেট। ভারত আর সোভিয়েত রাশিয়ার মাঝে বরাবর তারা ঢাল হয়ে থেকেছে। 3 বার অ্যাংলো আফগান যুদ্ধ হয়েছে। শেষ পর্যন্ত 1919 সালে ডুরান্ড লাইন টানা হয়। আজও পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দিয়ে ঝামেলার মূল কারণ হচ্ছে এখানেই। আর যদি আরো পিছনে যাই, তাহলে দেখা যাবে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে আফগানিস্তান ভারতের সাংস্কৃতিক বলয়ের মধ্যেই আটকে ছিল। বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো তারই প্রমাণ। এগুলো আমরা ইতিহাসে এখনো পাই। আধুনিক আফগানিস্তানের একমাত্র শান্ত সময় ছিল 1919 থেকে 1973 সাল পর্যন্ত। রাজা মোহাম্মদ জাহির শাহ প্রায় 54 বছর রাজত্ব করেছিলেন। কিন্তু 1973 সালে দাউদ খান অভ্যুত্থান ঘটান। সেই মুহূর্ত থেকেই আফগানিস্তানের অশান্তির শুরু। এই কথাও আমরা জানি যারা ভূরাজনৈতিক দিকগুলো খেয়াল রাখি। 1978 সালে ক্ষমতায় আসেন নূর মোহাম্মদ তারাকি। একজন সমাজতান্ত্রিক নেতা ছিলেন, সোভিয়েত ঘনিষ্ঠ। তিনি নারী স্বাধীনতা, শিক্ষা, ভূমি সংস্কার, আধুনিকীকরণের কথা বলতেন। কিন্তু এই আধুনিকীকরণ ধর্মীয় গোষ্ঠীর চোখে হয়ে ওঠে ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা। তাই এখানেই এই জায়গাতেই আমেরিকা এন্ট্রি নিয়েছিল। সিআইএ বুঝে যায় এটাই তাদের শেষ সুযোগ।
তারা ধর্মীয় গোষ্ঠী মুজাহিদ্দিনের ফান্ড করা শুরু করে। পাকিস্তান তৈরি হয়, ট্রেনিং ক্যাম্প পাকিস্তানে তৈরি হয়েছিল, সৌদি আরব থেকে আসে যোদ্ধারা, আর এই সময়ই আফগানিস্তানে আসে তখন ওসামা বিন লাদেন। এটাও আমরা অনেক আগেই জেনেছিলাম। তারাকির নিজের মন্ত্রী হাফিজুল্লাহ আমিনকে ব্যবহার করে সিআইএ ভেতর থেকে সরকার ভেঙে দেয়। শেষ পর্যন্ত তারাকিকে হত্যা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে সোভিয়েত ইউনিয়ন 1979 সালে সেনা পাঠিয়েছিল আফগানিস্তানে, সেটা আমাদের কারো অজানা নয়। কিন্তু এই যুদ্ধটা শুধু রাজনৈতিক থাকেনি, এটাকে ধর্মযুদ্ধে বদলে দেওয়া হয়েছিল। বলা হয় খ্রিস্টান সোভিয়েত মুসলিম আফগানদের ওপর হামলা করছে। এই বয়ানে মুজাহিদ্দিনরা সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে তখন লড়াই শুরু করে। এটাও আমরা ইতিহাস থেকেই জানতে পারি। শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন পিছু হটে। 1989 সালে সেনা ফিরে আসে, আর 1991 সালে সোভিয়েত ইউনিয়ন নিজেই তখন ভেঙে পড়ে। আফগানিস্তান হয়ে ওঠে সোভিয়েত পতনের একটা বড় ক্ষতির অংশ। এই ক্ষত পুতিন ভুলে যাননি। আজকে তিনি জানেন যে আফগানিস্তান একদিন সোভিয়েতকে ডুবিয়েছিল। সেই আফগানিস্তান দিয়েই আজ আমেরিকাকে চাপে ফেলা যায়। তাই তালিবানকে স্বীকৃতি দেয়া শুধু কূটনৈতিক সিদ্ধান্ত নয়, এটা বহু বছরের হিসাব মেটানোর চাল বলে অনেকে মনে করছেন। তবে বিশ্ব রাজনীতির দরবারে পুতিন কিন্তু খুব চালাক একজন ব্যক্তি হিসেবেই উঠে এসছেন। তিনি প্রচণ্ড চালাক মানুষ। এটা বিশ্ব রাজনীতির বাস্তবতা। এখানে নৈতিকতা নয়, চলে স্বার্থের কাজ। আর এই খেলায় পুতিন আজ এক ধাপ এগিয়ে গেল। দাবার বোর্ডে ঘুঁটি ফেলেছেন এমন জায়গায় যেখান থেকে আমেরিকার জন্য সামনে শুধু চাপ আর চাপ। সব কিছু মিলিয়ে যদি এক কথায় বলতে হয় তাহলে আফগানিস্তান কোনো দেশ নয়, আফগানিস্তান হলো বিশ্ব রাজনীতির সবচেয়ে পুরনো যুদ্ধক্ষেত্র। এখানে যুদ্ধ হয় বন্দুক দিয়ে নয়, শুধু আদর্শ দিয়ে, হয় ধর্ম দিয়ে, হয় ক্ষমতার লোভ দিয়ে। আর এই যুদ্ধের দাবার বোর্ডে বারবার ঘুঁটি বদলেছে, কিন্তু খেলা কখনো থেমে যায়নি। আজকে রাশিয়া তালিবানকে স্বীকৃতি দিয়ে যে চালটা দিল, সেটা কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। এটা ইতিহাসের গভীর থেকে উঠে আসা এক ঠান্ডা মাথার প্রতিশোধমূলক কৌশল। এবং এখানেই নাকি মনে করছেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট পুতিনের বড় একটা কৌশলের জয়। রাশিয়া জানে আফগানিস্তান কাকে কতটা ক্ষতি করেছে। ব্রিটিশদের দিয়েছে, সোভিয়েতদের দিয়েছে, আমেরিকাকে দিয়েছে। পার্থক্য শুধু একটাই, যে দেশ আফগানিস্তানে হেরে গেছে সে দেশ ভেঙে পড়েছে ভিতর থেকে। ব্রিটিশ সাম্রাজ্য ধীরে ধীরে সূর্যাস্তের দিকে পৌঁছে গেছে। সোভিয়েত ইউনিয়ন আফগান যুদ্ধের ক্ষত সামলাতে না পেরে 15 টুকরো হয়েছে। আর আমেরিকা আজও সেই ক্ষতির অংশ বয়ে নিয়ে বেড়াচ্ছে। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ইউক্রেন সবখানেই ক্লান্ত, বিভ্রান্ত এবং ভেতরে ভেতরে ক্রমশ তারা দুর্বল হয়ে গেছে। পুতিন কিন্তু এটা খুব ভালোভাবেই জানেন। তিনি ইতিহাস পড়ে রাজনীতি করেন, আবেগ নয়। তাই যখন তিনি তালিবানকে স্বীকৃতি দিলেন, তখন সেটা তালিবানের প্রতি ভালোবাসা থেকে নয়, বরং আমেরিকার বিরুদ্ধে একটা নিখুঁত চাপ তৈরির জন্য। এই চাপ কিন্তু সামরিক নয়, কূটনৈতিক। এই চাপ বন্দুকের নয়, স্বীকৃতির। এই চাপ একা রাশিয়ার নয়, এই চাপ ধীরে ধীরে বহু দেশের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আজ রাশিয়া প্রথম, এরপরে হয়তো কাল চীন আসতে পারে, পরশু ইরান আসতে পারে, তারপর হয়তো পাকিস্তান আসতে পারে। একে একে যারা আমেরিকার বলয়ের বাইরে রয়েছে তারা একদিন সবাই বুঝে যাবে তালিবানকে অস্বীকার করে কোনো লাভ নেই, বরং গ্রহণ করতে পারলেই তাদের লাভটা লুকিয়ে রয়েছে। আর এই গ্রহণযোগ্যতার স্রোত শুরু হলেই আফগানিস্তান আবার বিশ্ব রাজনীতির টেবিলে বসবে। এইবার আমেরিকাকে বাদ দিয়ে তাদের আমেরিকাকে এই মুহূর্তে দরকার নাও পড়তে পারে। এখানেই আমেরিকার আসল সমস্যা। কারণ আমেরিকা আফগানিস্তান ছেড়েছে পরাজিত হয়ে, 20 বছর যুদ্ধ করে, $1 ট্রিলিয়ন খরচ করে, হাজার হাজার সৈন্য হারিয়ে শেষ পর্যন্ত রাতের অন্ধকারে ব্যাগ গুছিয়ে পালাতে বাধ্য হয়েছে। আর পালানোর সময় ফেলে যেতে হয়েছে আধুনিক অস্ত্র, যেগুলো আজ তালিবানের হাতে রয়ে গেছে। এই অপমান আমেরিকা কখনো ভুলতে পারবে কিনা সন্দেহ রয়েছে। এই ঘটনা তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু আরো বড় সমস্যা হলো আজ আমেরিকা কিছুই করতে পারছে না, কারণ তালিবানকে আর সামরিকভাবে দমন করা সম্ভব নয়।
আবার কূটনৈতিকভাবে একঘরে রাখার চেষ্টাও ভেঙে পড়েছে রাশিয়ার এই স্বীকৃতির মাধ্যমে। অর্থাৎ আমেরিকা আটকে গেছে দুই দিক থেকে, সামনে চাপ, পিছনে ইতিহাসের বোঝা। এখানেই রাশিয়ার সবথেকে বড় জয় বলে অনেকে মনে করছেন। তাহলে এই পরিস্থিতিতে রাশিয়া কি এমন করলো? রাশিয়া ধীরে ধীরে সেই ভুলগুলো শুধরে নিচ্ছে। আগে যে ভুলগুলো তারা করেছিল, যেগুলো একসময় সোভিয়েত ইউনিয়ন করছিল, এবার তারা সরাসরি সেনা পাঠায়নি, কোনো দখল যুদ্ধও করেনি। এবার তারা বুঝেছে আফগানিস্তান বন্দুক দিয়ে নয়, মঞ্চ দিয়ে জেতা যায়। স্বীকৃতি দিয়ে, আন্তর্জাতিক প্ল্যাটফর্ম খুলে দিয়ে পুতিনের আসল কৌশল এখানেই কিন্তু জয়ী হয়ে গেছে। আর এখানেই তালিবানদের লাভ হয়েছে। এতদিন তারা ছিল অস্বীকৃত দখলদার, এখন তারা হয়ে উঠেছে বাস্তব শাসক। এই বদলটা খুব সূক্ষ্ম, খুব শক্তিশালী। কারণ বৈধতা একবার এলে অর্থ আসে, অর্থ এলে উন্নয়ন আসে, উন্নয়ন এলে সাধারণ মানুষ ধীরে ধীরে তালিবানকে মেনে নিতে শুরু করবে। এইভাবেই কঠোর শাসনও ধীরে ধীরে একসময় স্থায়ী শাসনে পরিণত হবে। এটাই আগামীর ভবিষ্যৎ। তবে এই পুরো খেলায় সবচেয়ে অস্বস্তিকর অবস্থানে আছে এই মুহূর্তে, অন্তত যেটা বোঝা যাচ্ছে, ভারত। কারণ ভারত ঐতিহাসিকভাবে আফগানিস্তানের জনগণের সঙ্গে ছিল, কিন্তু তালিবানের সঙ্গে নয়। এটা আমরা অনেকেই জানি, সবাই জানি। হামিদ কারজাইয়ের সময়ে আফগানিস্তান ছিল ভারতের কৌশলগত বন্ধু। আজকে সেই আফগানিস্তান বদলে গেছে, আর ভারত এখন এক অদ্ভুত দোটানায় পড়েছে তালিবানকে স্বীকৃতি দিয়ে আদর্শের পোষণ নিয়ে। আবার না দিলে তাদের কৌশলগত ক্ষতিও হতে পারে। ভারত বুঝছে আফগানিস্তান পুরোপুরি পাকিস্তান চীন বলয়ে চলে গেলে সেটা ভারতের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে। আবার তালিবানকে স্বীকৃতি দিলে দেশের ভিতরে রাজনৈতিক এবং সামাজিক প্রতিক্রিয়া হবে। তাই ভারত আপাতত নীরব, অপেক্ষমান। কিন্তু এই নীরবতা দীর্ঘদিন রাখা যাবে বলে সন্দেহ রয়েছে। এই কারণে আমরা দেখেছি ভারত এখন বিআইএম এসটিএসিকে জোর দিচ্ছে, আর সার্ককে কার্যত মৃত ঘোষণা করে রেখেছে। কারণ সার্ক মানেই পাকিস্তান আর আফগানিস্তান, আর সেই মঞ্চে আজ ভারতের কোনো আগ্রহ নেই। আগ্রহ না থাকাটাই স্বাভাবিক। ভারত এখন চুপচাপ রয়েছে এই ঘটনাতে। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটা বড় সত্য শেখাচ্ছে। বিশ্ব রাজনীতিতে কোনো বন্ধু স্থায়ী নয়, কোনো শত্রু স্থায়ী নয়। স্থায়ী শুধু একটাই জিনিস, নিজের স্বার্থ বোঝা, নিজের স্বার্থ দেখা। আজ যাকে সন্ত্রাসী বলা হচ্ছে, কাল তাকেই হয়তো রাষ্ট্রপ্রধান বলা হচ্ছে। আজ যাকে দখলদার বলা হচ্ছে, কাল তাকেই হয়তো বৈধ সরকারও বলা হবে। ইতিহাস বারবার এটা কিন্তু প্রমাণ করেছে, যেটা আমরা আফগানিস্তানের ক্ষেত্রে রাশিয়ার ঘটনায় দেখতে পেলাম। একসময় আমেরিকায় তালিবান তৈরি করেছিল সোভিয়েতদের বিরুদ্ধে। আজ সেই তালিবানই আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে গেল। একসময় পাকিস্তান ছিল আমেরিকার প্রিয় বন্ধু, আজ সেই পাকিস্তান চীনের কোলে। একসময় রাশিয়া ছিল আফগানিস্তানের ঘৃণিত শক্তি, আজকে রাশিয়াই প্রথম স্বীকৃতি দাতা। এখান থেকে কি বুঝছেন? রাজনীতিতে কোনো কিছু স্থায়ী বা অস্থায়ী কিছুই নয়। এই ওলটপালটটাই বিশ্ব রাজনীতির বাস্তবতা। এখানে কেউ কারো বন্ধু নয়, কেউ কারো শত্রু নয়। কখন যে রাজনীতির খুঁটি পাল্টে যাবে বোঝাই যাবে না, কিন্তু সবকিছুই ঘটে। সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, এই খেলায় সাধারণ আফগান মানুষের কি হবে? উত্তরটা দুঃখজনক। সাধারণ মানুষ বারবার দাবার বোর্ডের ঘুঁটি। ব্রিটিশরা খেলেছে, সোভিয়েতরা খেলছে, আমেরিকা খেললো, এখন রাশিয়া খেলছে। মাঝখান দিয়ে শুধু রক্ত দিয়েছে আফগান জনগণ। সেই জনগণ যারা সব সময় ভুক্তভোগী হচ্ছে, সমস্ত কষ্ট তারাই ভোগ করছে। তবে ইতিহাস এটাও বলে, যে দেশ বারবার যুদ্ধক্ষেত্র হয়েছে সেই দেশ একদিন ঠিকই ক্লান্ত হয়ে শান্তি খুঁজবে। আফগানিস্তানও হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে। তালিবান বদলাবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু বিশ্ব যে এবার বাস্তবতাকে মেনে নিতে শুরু করেছে সেটা একদম স্পষ্ট করে দিল প্রথমে রাশিয়া। রাশিয়ার এই স্বীকৃতি কোনো শেষ নয়, এটা একটা নতুন অধ্যায়ের শুরু। এই অধ্যায়ে আমেরিকা আর একছত্র নিয়ন্ত্রক নয়, তাদের ক্ষমতা অনেকখানি সীমিত হয়ে গেল। এই অধ্যায়ের বিশ্ব বহুমেরু। এই অধ্যায়ে আমরা দেখলাম রাশিয়া, চীন, ইরান নিজেদের খেলা নিজেরাই খেলছে। আর এই ছবিটা দেখলে একটা কথাই মাথায় আসছে, আফগানিস্তান কোনো দেশের নয়, আফগানিস্তান হচ্ছে ইতিহাসের। আর এই ইতিহাস কখনো কাউকে ছেড়ে কথা বলে না। এই প্রশ্নটার ভেতরে একটা অস্বস্তি লুকিয়ে আছে।
রাশিয়া তালিবানকে স্বীকৃতি দেওয়ার পর কি আমেরিকা চুপ করে থাকবে? ইতিহাস বলছে চুপ থাকা আমেরিকার মোটেও স্বভাব নয়। আবার এটাও সত্য, সরাসরি ঝাঁপিয়ে পড়ার মতো মানসিক অবস্থাতেও অন্তত এই মুহূর্তে তারা নেই। ফলে যে ঝামেলাটা তৈরি হচ্ছে সেটা চিৎকার করা যুদ্ধ নয়, এটা ধীরে ধীরে জমে ওঠা একটা ঠান্ডা ভারী চাপ, ঠান্ডা লড়াই যাকে আমরা বলছি। রাশিয়া যে মুহূর্তে তালিবানকে স্বীকৃতি দিল সেই মুহূর্তে ওয়াশিংটনের কানে শুধু একটা শব্দই বেজেছে, অপমান। কারণ আফগানিস্তান আমেরিকার জন্য শুধু একটা দেশ নয়, এটা একটা ব্যর্থতার নাম। 20 বছর, হাজার হাজার সৈন্য, ট্রিলিয়ন ডলার, সব কিছু শেষে যেভাবে তারা বেরিয়ে এলো সেটা আজও আমেরিকার কূটনৈতিক স্মৃতিতে কাঁটার মতো বেঁধে আছে। আর সেই কথা রাশিয়া এবার পুরোপুরো নুন ছিটিয়ে দিল। তাহলে তাদের জ্বলনটা কোন জায়গায় হচ্ছে নিশ্চয়ই দর্শক আপনারা বুঝতে পারছেন। পুতিন কিন্তু জানতেন এই সিদ্ধান্ত আমেরিকাকে গভীর অস্বস্তিতে ফেলবে, তাই তিনি কথা বাড়াননি, নাটক করেননি, নীরবে স্বীকৃতি দিয়েছেন, চালাকি করে চুপচাপ পতাকা তুলেছেন আর বোর্ডে ঘুঁটি বসিয়ে সরে গেলেন। এই নীরবতায় সবচেয়ে বিপজ্জনক, কারণ এটা স্পষ্ট করে দেয় এটা হঠাৎ রাগের সিদ্ধান্ত নয়, এটা ঠান্ডা মাথায় করা একটা বড় অঙ্কের হিসাব, যেটা পুতিনের মাথাতেই প্রথম এসেছিল। আমেরিকার সামনে এখন কোনো পরিষ্কার রাস্তা নেই। তালিবানকে স্বীকৃতি দিলে মানে দাঁড়াবে আমরা হেরে গেছি, আর স্বীকৃতি না দিলে আফগানিস্তান পুরোপুরি হাতছাড়া। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আমেরিকা আজ কেবল প্রতিক্রিয়া দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে না। আর বিশ্ব রাজনীতিতে প্রতিক্রিয়াশীল হওয়া মানেই সাধারণত দুর্বল হয়ে পড়া, আমরা এটাই বুঝি। এই দুর্বলতাটাই রাশিয়া কাজে লাগাতে চাইছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপ আগেই বেড়ে গেছে, তার উপর আফগানিস্তান ইস্যুতে নতুন করে কূটনৈতিক চাপ তৈরি হলো। আমেরিকাকে একসঙ্গে অনেক ফ্রন্ট সামলাতে হবে, সরাসরি সংঘর্ষ নয় বরং ক্লান্তি তৈরি করাই লক্ষ্য। ঝামেলা তো হবে, কিন্তু সেটা ধীরে ধীরে। জাতিসংঘে ভাষণ হবে, বিবৃতি আসবে, মানবাধিকার, নারী নিরাপত্তা, সন্ত্রাসের আশঙ্কা, এই শব্দগুলো আবার আমরা শুনতে পাবো। কিন্তু এই শব্দগুলোর আড়ালে থাকবে একটাই বাস্তবতা, আমেরিকা আর আগের মতো নিয়ন্ত্রণে নিতে পারবে না, এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। রাশিয়ার দিক থেকেও অস্থিরতা আছে। আফগানিস্তান একবার তাদের ভেঙেছে, সেই স্মৃতি পুতিনের মাথায় স্পষ্ট। তাই তিনি জানেন বেশি গভীরে ঢুকলে আবার তাদের হিতে বিপরীত হতে পারে। এই কারণেই তিনি একা খেলছেন না। চীন, ইরান, মধ্য এশিয়ার দেশগুলো সবার সঙ্গে দূরত্ব মেপে এগিয়ে চলেছেন, দায়িত্ব ভাগ করছেন, ঝুঁকি ছড়িয়ে দিচ্ছেন। আসলে তিনি প্রচুর চালাক মানুষ। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে ভয়ের জায়গাটা হলো ছায়াযুদ্ধ, যেটার কোনো অফিসিয়াল ঘোষণা হয় না। হঠাৎ কোথাও অস্থিরতা বাড়ে, কোথাও নতুন গোষ্ঠী মাথাচাড়া দিচ্ছে, কোথাও মিডিয়ায় গল্প পাল্টাচ্ছে, কে কোথায় সুতো টানছে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু সবাই একটা জিনিস জানে, পর্দার আড়ালে কেউ না কেউ খেলছে। এখানেই আমেরিকা আর রাশিয়ার সম্পর্কটা আরও দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। মুখে কথা কম, চোখে চোখে কিন্তু হিসাব করছে দুই পক্ষ। এটা সেই সম্পর্ক যেখানে হাত মেলানো হয় না, কিন্তু হাত আবার নামানোও যায় না, মাঝখানে শুধু সন্দেহ থেকে যায়। সবশেষে এসে একটা কথাই বলা যায়, এই ইস্যুতে বড় কোনো বিস্ফোরণ হয়তো হবে না, কিন্তু বাতাস দুই দেশের ভারী হয়ে থাকবে, চাপ জমে থাকবে, দুই দেশের মধ্যে বিশ্বাস আরও কমে যাবে। আর বিশ্ব রাজনীতির আকাশে একটা অদৃশ্য ঝড় ঘুরে বেড়াবে। আর সেই ঝড়ের নিচেই থাকবে আফগানিস্তান আরেকটা শক্তির লড়াইয়ে তারা নীরব সাক্ষী হয়ে থাকবে। তবে এই মুহূর্তে পুতিনের কাছে অন্তত কয়েকটা গোল খেয়ে গেল ডোনাল্ড ট্রাম্প।